হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। চলে এসেছি আজকে আমি এসএসটি নতুন ক্লাস নিয়ে। চলো স্টার্ট করি। আজকে যে প্রথম টপিক সেটা হচ্ছে আমাদের গ্রুপ বি পোর্শনে আমরা জানি কনস্টিটিউশন হচ্ছে এর প্রধান পোর্শন, অর্থাৎ এবং কনস্টিটিউশনের মধ্যে যেগুলো রয়েছে একবার দেখে নিই। ডেফিনেশন জানতে হবে কনস্টিটিউশনের, সেই সঙ্গে ক্লাসিফিকেশন, ভেরিয়াস টাইপস অফ কনস্টিটিউশন হয়, লিখিত অলিখিত সংবিধান রয়েছে রিজিড এবং ফ্লেক্সিবল, এবং ফেডারেল এবং ইউনিটারি কান্ট্রিতে কোন ধরনের দেশে কোন ধরনের সংবিধান প্রযোজ্য, এবং তার মধ্যে ডিফারেন্স রয়েছে কিছু বিষয়ের সঙ্গে। কনস্টিটিউশনের ডিফারেন্স লাইক কনভেনশনের সঙ্গে কি ডিফারেন্স রয়েছে, কাস্টমগুলোর সঙ্গে কি ডিফারেন্স রয়েছে, লয়ের সঙ্গে কি ডিফারেন্স রয়েছে, আর সেই সঙ্গে হচ্ছে কনভেনশনের সঙ্গে আবার লয়ের কি ডিফারেন্স রয়েছে। তো সেগুলোর উপর আমরা ফোকাস করবো। তো এই হচ্ছে আমাদের টোটাল আজকের এই টপিক। তো চলো স্টার্ট করি। আজকের এই টপিকের মধ্যে আমরা প্রথমেই ফোকাস করবো কনস্টিটিউশনের মধ্যে। আর হ্যাঁ, এর মধ্যে আমরা কনস্টিটিউশনের আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচারগুলো দেখবো। ওকে, তো প্রথমেই আমরা ফোকাস করবো ডেফিনেশন। কনস্টিটিউশন কাকে বলে? দেখো, কনস্টিটিউশন বেসিক্যালি তো রুলস আর রেগুলেশন, কোন একটি দেশের নিয়ম কানুন যেটা দিয়ে দেশটা চলে, তাই না? নর্মালি আমরা সেটাই বলি। এখন এটা তাহলে কি রকম? অন্য আর 5টা অর্গানাইজেশনের নিয়ম কানুনের মতো নয়। এটা হচ্ছে বিশেষ নিয়ম কানুন, এবং যাকে আমরা কি বলছি, সুপ্রিম ল অফ দ্য কান্ট্রি। সুপ্রিম এবং ফান্ডামেন্টাল ল, অর্থাৎ মৌলিক আইন এবং সর্বোচ্চ আইন, এর উপর আর কোনো আইন কাজ করবে না। এটাই দেশের সর্বোচ্চ এবং মৌলিক আইন। এবং এভাবে কিন্তু কনস্টিটিউশনের ডেফিনিশন করে দেওয়া হয়েছে। তো কনস্টিটিউশনের ডেফিনিশনের মধ্যে দুটো জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, কনস্টিটিউশন দেশের প্রত্যেকটা ক্ষেত্রে ইমপ্লিমেন্টেড হবে, একটা দেশের সংবিধান এটা, এবং সেই সংবিধান কি হবে, সর্বোচ্চ হবে এবং নিরঙ্কুশ হবে। এর উপর আর কোনো রুলস রেগুলেশন দেশের মধ্যে খাটবে না। তো এই হচ্ছে আমাদের সংবিধানের ডেফিনেশন। আমাদের ভারতের সংবিধান তোমরা জানো এই বৈশিষ্ট্য রয়েছে, এবং সেই জন্য আমাদের ভারতের সংবিধান কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ফাংশন ফুলফিল করে। তাহলে কি ফাংশন রয়েছে কনস্টিটিউশনের? সব থেকে প্রধান ফাংশন হচ্ছে অথরিটি, অর্থাৎ দেশ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা কাজে, দেশ পরিচালনাতে সাহায্য করে। একটা দেশ চালানো, দেশের যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলোকে পরিচালনা করার জন্য সাহায্য করে। দ্বিতীয়ত, এটাকে আমরা বলবো বিভিন্ন যে উইংস গুলো রয়েছে, সরকারের যে বিভিন্ন অঙ্গ রয়েছে, সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে, সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে বিবাদ বাঁধার চান্স কম, কারণ প্রত্যেকের ক্ষমতা মেনশন করা আছে। তাহলে সংবিধানের মধ্যে সেই সংবিধান প্রত্যেকটা ক্ষমতা যেহেতু মেনশন করা আছে, তাই এটা কিন্তু বিবাদ বাধা সুযোগ থাকে না। এটা আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন। তাহলে আজকে আইন বিভাগের কি কাজ, শাসন বিভাগের কি কাজ, বিচার বিভাগের কি কাজ, সব তো ভাগ করা আছে। ফলে আইন বিভাগ শাসন বিভাগের কাজের মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করবে না, বা শাসন বিভাগ বিচার বিভাগের কাজের মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করবে। পুরোপুরি সেপারেটলি তারা কাজ করবে। এবং যদি কারোর যদি কোনো প্রয়োজন হয় ক্ষমতার সোর্স কি, তাহলে প্রত্যেকের ক্ষমতার সোর্স হিসেবে কাজ করে। ওকে, সংবিধান প্রত্যেকের ক্ষমতার উৎস হিসাবে কাজ করে, ক্ষমতার উৎস হিসাবে কাজ করে। আরেকটি গুরুত্বপূর্ণ পাওয়ার। তাহলে আজকে আইন, রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, ইনফ্যাক্ট সুপ্রিম কোর্ট যে আমাদের সংবিধানকে রক্ষা করে, সেই ক্ষমতা, প্রত্যেকটা ক্ষমতা আমাদের সংবিধানে মেনশন আছে। তাই সংবিধান কি করে, আমাদের প্রত্যেকটা যে সরকারের বিভিন্ন অঙ্গগুলো রয়েছে তাদের ক্ষমতার প্রধান সোর্স হিসেবে কাজ করে। এবং এই জন্য আমরা বলতে পারি যে রাষ্ট্রপতি আর আমাদের প্রধানমন্ত্রী দুজনেই তো দেশের প্রধান, দুজনেই প্রশাসনিক প্রধান। কিন্তু কিরকম প্রধান? বলা আছে যে রাষ্ট্রপতি হচ্ছেন তিনি নাম সর্বস্ব প্রধান, অন্যদিকে প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন প্রকৃত প্রধান। এভাবে ক্ষমতা নিয়ে কোনো রকম দ্বন্দ্ব বাঁধে না, এবং সেই সঙ্গে ক্ষমতার সোর্স হিসেবে কাজ করে। তো এইগুলোই হচ্ছে আমরা বলতে পারি কনস্টিটিউশনের প্রধান প্রধান ফাংশন। তো এই ফাংশনের পরেই আমরা যেটার উপর ফোকাস করবো তা হচ্ছে সংবিধানের প্রকারভেদ। বিভিন্ন রকমের সংবিধান হয়, সংবিধান কি রকম হবে সেটা নির্ভর করে দেশের স্ট্রাকচারের ওপর। এখন যদি দেশটা এরকম হয় যেখানে কিনা দেশের পুরো বিষয়টাকে কন্ট্রোল করছে একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্য দিয়ে, যেখানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে অনেকগুলো আঞ্চলিক সরকার রয়েছে, এরকম একই সঙ্গে দুরকম সরকার কোন একটা স্ট্রাকচারে, কোন একটা কান্ট্রি স্ট্রাকচারে যদি থাকে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফেডারেল কান্ট্রি বা যুক্তরাষ্ট্র। যদি যুক্তরাষ্ট্র হয়, জানবে সে দেশের সংবিধান সব সময় লিখিত হতেই হবে। যুক্তরাষ্ট্র সংবিধান মানে সেই সংবিধান হবে লিখিত সংবিধান। অন্যদিকে যদি স্ট্রাকচারটা এরকম হয় যেখানে একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, কোনো আঞ্চলিক সরকার নেই, পুরোটাই কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ করে, তাহলে সেই রকম দেশকে আমরা কি বলবো? আমরা বলবো কেন্দ্র এককেন্দ্রিক দেশ।
এককেন্দ্রিক দেশ। তো এভাবেই কিন্তু আমাদের ফেডারেল কান্ট্রির সংবিধান হবে লিখিত। এককেন্দ্রিক দেশ হলে সেখানকার সংবিধান লিখিত হতে পারে, অলিখিত হতে পারে, কোনো রকম বাউন্ডেশন নেই কি লিখিত হতে হবে বা অলিখিত হতে হবে। তো সেটা এখানে বলা হয়েছে যখন কোনো একটি দেশের সংবিধান তৈরি হয় তখন তা যাতে সময়ের সাথে খাপ খেয়ে চলতে পারে তার জন্য সেই সংবিধানকে কি করতে হয়, প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করার সুযোগ তাদের থাকে। এবং এই পরিবর্তনের পদ্ধতি কিরকম সেটা দেখেই বুঝতে হয় সংবিধানটা সহজে পরিবর্তনযোগ্য মানে সুপরিবর্তনীয় নাকি পরিবর্তন করা কঠিন দুষ্পরিবর্তনীয়। আর একটা দেশের সংবিধানের ডকুমেন্টটা কিরকম রয়েছে সেই ডকুমেন্টের বেসিসে আমরা সংবিধানকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লিখিত সংবিধান আর একটা হচ্ছে অলিখিত সংবিধান। তাহলে কাকে লিখিত সংবিধান বলে, কাকে অলিখিত বলে, আর কাকেই বা সুপরিবর্তনীয় বলে আর কাকেই বা দুষ্পরিবর্তনীয় বলে, আমরা সেটার উপর ফোকাস করব। তাহলে প্রথমে দেখো রিটেন কনস্টিটিউশন। রিটেন কনস্টিটিউশন মানে মনে রাখবে একটা নির্দিষ্ট ডকুমেন্ট থাকবে, একটা ফিক্সড ডকুমেন্ট থাকবে যার মধ্যে পুরো সংবিধানের যাবতীয় কিছু সুন্দর করে কোডিফাইড থাকবে। কোডিফাইড মানে সুন্দর করে সাজানো থাকবে। যেহেতু সুন্দর করে সাজানো থাকবে তার মানে তার একটা ইন্ট্রোডাকশন থাকবে, এই ইন্ট্রোডাকশনকে আমরা কি বলি, প্রস্তাবনা বলি। তাহলে এটাই হচ্ছে প্রধান প্রমাণ একটা সংবিধানের যে সেটা প্রস্তাবনা রয়েছে সংবিধানের। অন্যদিকে যে সংবিধানের একাধিক ডকুমেন্ট থাকবে, একটার বেশি ডকুমেন্ট থাকবে, তাহলে সেই রকম সংবিধান কোনো নির্দিষ্ট ডকুমেন্ট যেহেতু নেই তাই সুন্দর করে সাজানো সম্ভব নয়, তাই তার একটা প্রস্তাবনাও থাকা সম্ভব নয়। তাই এরকম একাধিক ডকুমেন্ট সমন্বিত সংবিধানকে আমরা বলি আনরিটেন কনস্টিটিউশন। তার মানে আনরিটেন মানে লেখা নেই এরকম নয়, দুটোই লেখা থাকে, রিটেনও লেখা থাকে আনরিটেনও লেখা থাকে। কিন্তু ডিফারেন্টটা কোথায়, রিটেনের একটা নির্দিষ্ট ডকুমেন্ট থাকে, আনরিটেনের কোনো নির্দিষ্ট ডকুমেন্ট নেই, অনেকগুলো ডকুমেন্টের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিষয়গুলো। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্স। এখানে উদাহরণ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ, ইউএসএ হচ্ছে ইন্ডিয়া, এগুলো হচ্ছে রিটেন কনস্টিটিউশনের এক্সাম্পল। আনরিটেন কনস্টিটিউশন এক্সাম্পল হচ্ছে ইউকে বা ইসরায়েলের মতো দেশ। ওকে, তাহলে আবার আমরা ফোকাস করব। এখানে আমি বাংলাতে ইন্ডিকেট করে দেওয়া আছে যে দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবটা একটি নির্দিষ্ট দলিলে লিপিবদ্ধ আকারে থাকে, তাকে লিখিত সংবিধান বলে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড যেগুলো আদর্শ যুক্তরাষ্ট্র দেশ বা যুক্তরাষ্ট্র দেশ সেগুলোতে আমরা এটা দেখতে পাই। অন্যদিকে অলিখিত সংবিধান দেশের শাসন ব্যবস্থার মৌলিক নীতিগুলি যখন প্রথা, রীতিনীতি এবং বিচারালয়ের নির্দেশ প্রভৃতির উপর নির্ভর করে চলে, কোনো নির্দিষ্ট কোনো ডকুমেন্ট থাকে না, কোনো সংবিধান গ্রন্থ থাকে না, তখন তাকে আমরা কিন্তু অলিখিত সংবিধান বলি। এখানে এমন কিছু রীতিনীতি থাকে যা কিনা লেখাও নেই, মানে শুধু রীতি রেওয়াজ হিসেবেই ফলো হচ্ছে। উদাহরণ হিসেবে আমরা ব্রিটেন বা ইসরায়েলের কথা বলতে পারি যারা কিনা আনরিটেন কনস্টিটিউশন ফলো করে থাকে। লিখিত সংবিধান আমরা দেখলাম একটু আগে যুক্তরাষ্ট্র দেশের একটি আবশ্যিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। অন্যদিকে সুপরিবর্তনের সংবিধান বা দুষ্পরিবর্তনের সংবিধান কাকে বলবো, যদি সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেখানে কেন্দ্রের মতো সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন সংবিধান সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে, তেমনি এই রাজ্যগুলো, যে রাজ্যগুলো নিয়ে দেশ তৈরি হয়েছে সেই রাজ্যগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। যখন উভয়েই কোনো সংবিধান সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, অর্থাৎ কেন্দ্রের মতো রাজ্যগুলোও সেই কেন্দ্রের সঙ্গে সঙ্গে সংবিধান সংশোধনে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, তখন সেই দেশের সংবিধানকে আমরা বলবো দুষ্পরিবর্তনের সংবিধান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কি রকম দেশে দেখতে পাবো, আমরা যুক্তরাষ্ট্র দেশে। যে কোনো যুক্তরাষ্ট্র দেশের সংবিধান বাই ডিফল্ট সেটা অবশ্যই দুষ্পরিবর্তনীয় হবে। এটা অনেকটা আমাদের পিকনিক করার মতো। ধরো 5 জন বন্ধু মিলে পিকনিক করছো, সেখানে সেই পিকনিকের মেনু কি তুমি নিজে ঠিক করতে পারো? করতে পারো না। সেখানে সবাই মিলে সবারই বক্তব্য শুনে তারপরে সেই মেনু ঠিক করতে হয়। এখানেও তাই, যখন সংবিধান তৈরি হয়েছে তখন তো সব দেশের সব স্টেটের জন্য এবং সেন্ট্রালের জন্য হয়েছে। তার যদি সংবিধান সংশোধন করতে হয় সেখানেও কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্যগুলোকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দেওয়া হয়। আর তাই এই সংবিধান একা একা কেন্দ্র করতে পারে না, সঙ্গে রাজ্যগুলোকেও ভূমিকা গ্রহণ করতে দেখতে পাওয়া যায়। আমাদের ভারতের সংবিধান এই জন্যই আমরা বলবো কিছু অংশ যুক্তরাষ্ট্রীয় ধাঁচের, তাই ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্র ধাঁচের অংশগুলোকে দুষ্পরিবর্তন করে দেওয়া হয়েছে। আর বাকি অংশকে সেন্ট্রাল গভর্নমেন্ট একা একাই সংশোধন করতে পারে। বাকি অংশকে সেন্ট্রাল গভর্নমেন্ট একা একাই সংশোধন করতে পারে এবং আমরা দেখতে পাবো সেটা পুরোটাই কিন্তু ডিপেন্ডস অন আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সে নিজের মতো করে সংবিধান সংশোধন করতে পারে। এখানে উদাহরণ হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, উদাহরণ হিসেবে আমরা ব্রিটেন বা চীনের কথা বলতে পারি। যে কোনো এককেন্দ্রিক দেশ মানে জানবে সেটা একটা সুপরিবর্তনের সংবিধান সেখানে থাকবে। আর দুষ্পরিবর্তনের সংবিধান কোথায় থাকবে?
যে কোনো যুক্তরাষ্ট্র দেশে থাকবে। ওকে, তাহলে আমরা চলে আসি পরের পোর্শনে। তো তাহলে আমরা দেখে নেব যে আমাদের এককেন্দ্রিক যে কান্ট্রি, সেখানে কি হয়, সেখানকার সংবিধান একা একা সেন্ট্রাল গভর্নমেন্টই চেঞ্জ করতে পারে। তো দ্যাটস ওয়াই আমরা বলবো যে দুষ্পরিবর্তনের সংবিধান হচ্ছে আমরা ফেডারেল কান্ট্রিতে দেখতে পাচ্ছি, আর সুপরিবর্তনের সংবিধান আমরা দেখতে পাই এককেন্দ্রিক দেশে, কারণ সেখানে তো স্টেটের কোনো ভূমিকা থাকবে না সংবিধান সংশোধন, কারণ সেখানে কোনো স্টেট থাকেই না। তাহলে সেখানে একা একা সেন্ট্রালি সংবিধান চেঞ্জ করতে পারে, এবং চেঞ্জ করার জন্য কি হয়, অনেক সহজ হবে এবং দ্রুত হবে। যখনই তোমার রাজ্যের ভূমিকা চলে আসবে না, তখন সেটা জটিলতা তৈরি হবে। যেমন ধর আমাদের ইন্ডিয়াতে কি হয়েছে, বিভিন্ন যে স্টেটগুলোর সম্মতির মাধ্যমে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটাকে আমরা জিএসটি বলি, সেটা কার্যকরী হয়েছে। এই জিএসটি কার্যকরী করতে গিয়ে প্রত্যেকটা স্টেটে ওটাকে রাজ্য আইনসভা থেকে অ্যাপ্রুভ করাতে হয়েছে, এবং আমাদের ভারতবর্ষে অর্ধেক রাজ্য আইনসভা যদি অ্যাপ্রুভ করে তবে গিয়ে এটা পাস হয়। কিন্তু সেরকম সমস্যা হওয়া মানে কি, দীর্ঘমেয়াদী ব্যাপার, একটা জায়গায় তো নয়। যখনই তুমি সেন্ট্রাল লেজিসলেচার একা একা করছে, তখন তো একটা শুধু পার্লামেন্ট থেকে পাস করলেই কমপ্লিট কাজ। তো এই জন্যই আমরা দেখবো যে এককেন্দ্রিক দেশগুলোতে সংবিধান সংশোধন প্রক্রিয়া অনেক সহজ হয়, সুপরিবর্তনের সংবিধান দেখতে পাওয়া যায়। আর যখনই সেটা ফেডারেল কান্ট্রি হবে, সেখানে কিন্তু সংবিধান সংশোধনে একটা জটিল পরিস্থিতি তৈরি হবে, এবং সেটাকে আমরা দুষ্পরিবর্তনের সংবিধান বলবো। এই যেখানে ইন্ডিকেট করা আছে দেখো, রিজিড কনস্টিটিউশন মানে সেটা হচ্ছে কমপ্লিকেটেড প্রসিডিউর ফলো করতে হবে, এবং সেখানে স্টেটস হ্যাভ মোর ইম্পর্টেন্ট রোল দ্যান দ্য সেন্টার। স্টেটস হ্যাভ মোর ইম্পর্টেন্ট রোল অফ সেম লাইক দ্য সেন্টার। ইজি প্রসিডিউর হবে ফ্লেক্সিবল কান্ট্রি কনস্টিটিউশন, এবং সেখানে স্টেটগুলোর কি ভূমিকা থাকবে সংবিধান সংশোধনে, সেরকম কোনো ভূমিকা থাকবে না। এবং এখানে কিন্তু সেই জন্যই সেন্ট্রাল একা একা যেহেতু চেঞ্জ করে, তাই প্রসিডিউর অনেক ফাস্ট হবে। ইউকে, চায়না এগুলো হচ্ছে ইউনিটারি ফ্লেক্সিবল কনস্টিটিউশন, এবং অবশ্যই ইউনিটারি কান্ট্রিও সেগুলো। আর ইউনিটারি কান্ট্রি মানে সংবিধান পাক্কা সেটা ফ্লেক্সিবল হবে। তার মানে বুঝতে পারলে যে এই রিজিড কনস্টিটিউশন মানে সেটা হচ্ছে ফেডারেল কান্ট্রির বৈশিষ্ট্য। ফেডারেল কান্ট্রি মানে সেখানকার সংবিধান রিজিড হবে। এবং সব থেকে বড় কথা, আমরা যদি ইউনিটারি কান্ট্রি দেখি, আমি তো কারণটা তোমাদের বললাম যে সেখানে যদি একটাই সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে, স্টেট গভর্নমেন্ট কোনো থাকে না, ফলে রাজ্যের ওখানে ইন্টারফিয়ারেন্সের জায়গাও থাকছে না। কিন্তু যখন ফেডারেল কান্ট্রিতে চলে আসছে, সেখানে যেহেতু রাজ্য থাকছে, ফলে রাজ্যকে সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে, আর সেখানে গিয়ে সংবিধান সংশোধনে ডিলে হচ্ছে এবং কমপ্লিকেশন তৈরি হচ্ছে, এবং তার জন্যই তাকে আমরা দুষ্পরিবর্তনের সংবিধান বলছি। এবার আমরা যেটার উপর ফোকাস করবো সেটা হচ্ছে কনস্টিটিউশন আর কনভেনশন। এই কনস্টিটিউশন আর কনভেনশনের মধ্যে ফারাক কি? কনভেনশনের একটা উদাহরণ এখানে আমি দিয়েছি। 1787 সালে যখন আমেরিকার সংবিধান তৈরি হয়েছিল, কনভেনশন করে সেখানে কিন্তু সংবিধান হয়েছিল। বেসিক্যালি কনভেনশন বলতে আমরা বলবো যে এমন কিছু প্র্যাকটিস, এমন কিছু কাস্টম টাইপের বিষয় যেগুলো রীতি রেওয়াজ হিসেবে ফলো হচ্ছে। যদিও কালক্রমে হতে পারে যে কাস্টমটা একটা সময় গিয়ে ল তৈরি হলো, বা আরো পরে গিয়ে সেটা কনস্টিটিউশনের মধ্যে যুক্ত হলো, সেটা হতে পারে। কিন্তু নর্মালি কনভেনশন ইজ বেসিক্যালি নট আ কনস্টিটিউশন, ইজ বেসিক্যালি আ কাস্টম। কনস্টিটিউশন ওটা অনেক বেশি কোডিফাইড, অর্থাৎ সাজানো থাকবে সুন্দর করে, সেটা সুন্দর করে ওয়ান বাই ওয়ান, যেমন আমাদের সংবিধান আছে আর্টিকেল ওয়াইজ, ক্লজ ওয়াইজ, সেটাকে কিন্তু সুন্দর করে সাজানো থাকবে। সো দিস ইজ দ্য মেন ডিফারেন্স, কনস্টিটিউশন এন্ড কনভেনশন। নেক্সট আমরা চলে আসবো পরের, কনভেনশন আর কাস্টমের মধ্যে কি। আমি একটু আগে বলছিলাম যে কনভেনশন অনেকটা কাস্টমের মতো, বাট কাস্টমের সঙ্গে সামান্য ফারাক আছে। কাস্টমগুলো কি হয়, কাস্টমগুলো বেসিক্যালি সোর্স হচ্ছে সোসাইটি, তো সোশ্যাল ম্যাটার্স এর উপর বেস করে হয়। কনভেনশন ইজ ডিফারেন্ট ফ্রম দি কাস্টম, বিকজ এটা পলিটিক্যাল আঙ্গিক যেটাকে দেখা হয়। তার মানে এমন কিছু কাস্টম যেগুলো পলিটিক্যাল ফিচার যুক্ত, তাকে আমরা বলতে পারি কনভেনশন। এবং এই কনভেনশনাল কিছু প্রসেস আমাদের ভারতবর্ষের ফলো হয়। যেমন ধর একটা উদাহরণ, আমাদের ভারতবর্ষের রাজ্যপালদের যখন অ্যাপয়েন্ট করা হয়, আউটসাইড ফ্রম দি স্টেট থেকে নেওয়া হয়, যাতে তার পলিটিক্যাল কানেকশন না থাকে। তাহলে এটাকে আমরা কাস্টম বলবো না, এটাকে আমরা কনভেনশন বলবো। কিন্তু আমরা কাস্টম কোনটাকে বলবো, আমরা দেখবো আমাদের সোসাইটিতে বিভিন্ন রকম ট্যাবু রয়েছে, তো সেই ট্যাবুগুলোকে আমরা কাস্টম বলে ইন্ডিকেট করবো। হতে পারে সেই ট্যাবুগুলোর মধ্যে কোনোগুলো ব্যাকডেটেড ট্যাবু আছে, তো ওগুলোকে বন্ধ করা উচিত। আবার কোনো আছে সেটা হচ্ছে গুড ট্যাবু, তো সেটাকে আবার প্রমোটও করা হয়। তো এই হচ্ছে ডিফারেন্স কাস্টমার কনভেনশনের মধ্যে। আর নেক্সট আমরা চলে আসবো, এখানে একটু ইন্ডিকেট করেও দেওয়া আছে যে কাস্টমস আর লং established way of doing something that over time has required the force of law. অন্যদিকে কনভেনশন হচ্ছে a way of doing something that has been accepted for so long that it amounts to an unwritten rule, similarly to customs but apply mainly to political practice. তাহলে কাস্টমের মতোই কিন্তু পলিটিক্যাল প্র্যাকটিসে ইউজ হয়, এরকম কাস্টমকে আমরা সেখানে আমরা কনভেনশন বলে ইন্ডিকেট করব। আর কনভেনশনাল ল এর মধ্যে কি ফারাক আছে? কনভেনশনাল ল এর ফারাক হচ্ছে ল অনেক এনফোর্সেবল হয়, লটাকে কার্যকরী করা হয়। কনভেনশনকে এইরকম কোনো লিগাল কোনো বাইন্ডিং থাকে না,
যেমন ধর আমি একটু বলছিলাম যে গভর্নরকে আউটসাইড ফ্রম দি স্টেট করা হয়, তো এটা কোনো সাংবিধানিক প্রভিশনও নেই, কোনো আইনও নেই, কিন্তু এটাকে ফলো করা হয়। তো কনভেনশন পলিটিক্যাল সেক্টরে ফলো করা কিছু কাস্টম, কিন্তু সেই কাস্টমগুলো কিন্তু কোনো আইনি কোনো স্বীকৃতি নেই, কিন্তু আইনের আইনি স্বীকৃতি থাকে। এবং এখানে আরেকটা জিনিস ফারাক করে দিচ্ছি, যেটা স্টুডেন্টদের মধ্যে কনফিউশন হয়। একটা বিলের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে কোন একটি আইন তৈরি হওয়ার আগে যাকে আমরা বলি আইনের খসড়া, এটাই হচ্ছে বিল। আইনের খসড়াকে আমরা বলবো বিল। এবং এই আইনের খসড়া কি হয়, এটার উপর ডিসকাশন হয় পার্লামেন্টে এবং সেটার উপর ভোটিং হয় এবং আলটিমেটলি সেটাকে আইনে রূপান্তরিত করা হয়। সো এভাবে আমাদের ভারতবর্ষে বা যে কোনো দেশে বিল থেকে আইনে রূপান্তরিত হওয়ার প্রসেস ফলো হয়। তো আসবো নেক্সট ওয়ান, কনস্টিটিউশনাল ল এর মধ্যে কি ফারাক? এটা তো আরো বেশি সহজ। কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল, আর নর্মাল যে অর্ডিনারি ল হিসেবে আমরা ইন্ডিকেট করা হয় পার্লামেন্টে বানানো বা রাজ্য আইনসভার, তাকে আমরা আইন বলতে পারি। সো কনস্টিটিউশন ইজ সুপ্রিম ল অ্যান্ড অর্ডিনারি ল ইজ ডিরাইভ ফ্রম ইট। যখনই কোনো অর্ডিনারি ল তৈরি হবে তা কিন্তু কনস্টিটিউশনের উপর বেস করে তৈরি হবে, অর্থাৎ সংবিধানের উপর ভিত্তি করে সে আইন তৈরি হবে। সো দিস ইজ দ্য মেন ফিচার অফ দি ল। এখানে ইন্ডিকেট করে দেওয়া আছে কনস্টিটিউশনের সঙ্গে ল এর কি ফারাক। সো কনস্টিটিউশন হচ্ছে বেসিক্যালি প্রিন্সিপাল অফ দ্য ল, অন্যদিকে ল গুলো হচ্ছে ওই আইনের উপর, ওই সংবিধানের উপর বেস করে তৈরি হওয়া কিছু সাধারণ নিয়ম কানুন। আর কনস্টিটিউশনকে চেঞ্জ করা কঠিন হয়, আইনকে চেঞ্জ করা খুব সহজ হয়। সো এগুলো হচ্ছে ডিফারেন্স। তাহলে আবার আমরা ফোকাস করবো ওয়ান বাই ওয়ান। আমরা কনস্টিটিউশন কাকে বলে দেখলাম, আমরা কনস্টিটিউশনের প্রধান ফাংশন দেখলাম, কনস্টিটিউশনে আমরা প্রধান প্রকারভেদগুলো দেখলাম, এবং সেখানে আমরা দেখলাম যে ডকুমেন্টের ভিত্তিতে সংবিধানকে দুটো ভাগে ভাগ করা হয়, লিখিত আর অলিখিত। অন্যদিকে সংবিধান কি করে চেঞ্জ হবে তার পদ্ধতি অনুসারে সংবিধানকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা রিজিড একটা ফ্লেক্সিবল। এবং আমরা দেখলাম যে একটা দেশের সংবিধান রিটেন হবে না রিজিড হবে, না ফ্লেক্সিবল হবে না আনরিটেন হবে, সবকিছু নির্ভর করে দেশের স্ট্রাকচারের উপর। এবং আমরা আমাদের ভারতবর্ষের উদাহরণ দিয়ে আমরা দেখলাম যে কিভাবে ফেডারেল কান্ট্রি স্ট্রাকচারে সংবিধান কিরকম হয়ে থাকে। আর সেই সঙ্গে আমরা জানলাম কনভেনশনের সঙ্গে কনস্টিটিউশনের কি ফারাক, কনভেনশনের সঙ্গে ল এর কি ফারাক, কনস্টিটিউশনের সঙ্গে ল এর কি ফারাক, আর জানলাম যে অ্যাক্ট আর বিলের মধ্যে কি ফারাক। ওকে, তাহলে চলে আসি ভারতীয় সংবিধানের মুখ্য বৈশিষ্ট্য, অর্থাৎ ভারতের সংবিধানের প্রধান ফিচার্স গুলো আমরা এবার ওয়ান বাই ওয়ান দেখবো। তোমরা জানো ভারতের সংবিধানকে আমরা বলি ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লার্জেস্ট কনস্টিটিউশন। ডেমোক্রেটিক কান্ট্রি হিসাবে ভারতের সংবিধান হচ্ছে সব থেকে বৃহত্তম সংবিধান, এবং ওটাই প্রথম ফিচার্সে বলা আছে যে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। Originally it had 395 articles, 22 parts and 8 schedule. এই মুহূর্তে সেটা মোর দ্যান 470 আর্টিকেলস এবং 12 শিডিউলস নিয়ে তৈরি হওয়া একটা বৃহত্তর সংবিধান, যার পার্টের সংখ্যা এখন হয়ে গেছে 25, যার অ্যামেন্ডমেন্ট রয়েছে 106টি, যার আমরা দেখব একশো ছটি অ্যামেন্ডমেন্টের সঙ্গে সঙ্গে আমরা দেখবো এর মধ্যে রয়েছে 5টি অ্যাপেন্ডিক্স রয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমাদের বর্তমানে ভারতের সংবিধান। একটা দেশের সংবিধান বড় হওয়ার পেছনে কারণ নিশ্চয় থাকবে। আমরা জানি ইউএসএ তে যেখানে ফেডারেল সিস্টেম রয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা সংবিধান রয়েছে। এখন ভারতবর্ষে যদি আমরা সংবিধান দেখি, সেখানে কিন্তু গোটা দেশের জন্য যেমন একটা সংবিধান রয়েছে, তেমন কিন্তু রাজ্যের জন্য আলাদা করে কোনো সংবিধান নেই। ভারতবর্ষের এই কেন্দ্রীয় সংবিধানই রাজ্যগুলোর জন্য যে বিশেষ প্রভিশন তাকেও লিপিবদ্ধ করেছে। আমরা জানতাম যে আর্টিকেল 370-তে জম্মু অ্যান্ড কাশ্মীর বিশেষ সুযোগ সুবিধা ভোগ করতো, তার প্রভিশন কোথায় আছে? এই আমাদের সংবিধানের মধ্যে রয়েছে। এভাবে আমাদের সংবিধান কিন্তু শুধুমাত্র ভারতের কেন্দ্র সরকার নয়, গোটা দেশের বিভিন্ন রাজ্যগুলোর বিশেষ বিশেষ যে সুযোগ সুবিধা সেই সংক্রান্ত প্রভিশন গুলোকেও যুক্ত করেছে। তো স্বাভাবিকভাবে ভারতবর্ষে থাকা উচিত ছিল 36টি অঞ্চলের জন্য, মানে 28টি স্টেট আর 8টি ইউটির জন্য মোট 36টা আরো সংবিধান থাকা উচিত ছিল। সেই 36টা সংবিধান ভারতবর্ষে নেই। তার বদলে ভারতবর্ষে কি রয়েছে? এই সেন্ট্রাল সংবিধান যেটা রয়েছে তার মধ্যে কিন্তু সেই 36টা অঞ্চলের বিশেষ বিশেষ ব্যবস্থাগুলোকেও যুক্ত করে দেওয়া হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি 37টা সংবিধানের একটা সমাহার বলতে পারে আমাদের ভারতের সংবিধান, এবং সেই জন্যই স্বাভাবিকভাবেই এই সংবিধান যে কলেবার সেটা অনেক বড় হয়ে গেছে। এবং এভাবে আমরা কিন্তু আজকে আমাদের ভারতের সংবিধানের মধ্যে এই 25টি পার্ট বা 12টি শিডিউল বা 106টি সংবিধান সংশোধনী আইনকে দেখতে পাই। ওকে, এবং সেই সঙ্গে প্রস্তাবনার কথা বলতে হবে। প্রস্তাবনা আমাদের সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। চলে আসবো আমরা নেক্সট, drawn from multiple sources। আমাদের সংবিধান যখন তৈরি করা হয় গোটা বিশ্বের প্রায় 60+ কান্ট্রির সংবিধান ফলো করা হয়েছিল।
এই জন্য আমাদের সংবিধানকে কি বলা হয়? বলা হয় ব্যাগ অফ বরোয়ার্স, ব্যাগ অফ বরোয়ার্স বলা হয়। কিন্তু এটা মনে রাখবো, আমাদের সংবিধানের হয়তো সোর্স অনেক আছে, কিন্তু সংবিধান তৈরি করার সময় সম্পূর্ণ নিজস্বতা বজায় রেখেছিল। আম্বেদকরকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় যে আমাদের সংবিধান পুরো টোকা, তো কিন্তু নয়, আমাদের সংবিধানকে টোকা নয় এটা ক্লারিফাই করা হয়েছে। আম্বেদকর নিজেই বলেছেন, তিনি বলেছেন যে গোটা বিশ্বের কোনো সংবিধানে পেটেন্ট থাকতে পারে না। তো ভারতের সংবিধানও আমরা যে মেন ফান্ডামেন্টাল যে প্রিন্সিপাল, সেটাকে অন্য দেশের সংবিধান থেকে আমরা নিয়েছি। এবং সব থেকে বড় কথা, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর একটা গুড পার্ট নিয়ে ভারতের সংবিধান তৈরি করেছি। তাই আমার কোনো এর জন্য কোনো আমার দুঃখ নেই যে এটা আমরা কোনো রকমের সেখান থেকে অনুকরণ করেছি বা অনুসরণ করেছি। আমরা ক্লারিফাই করে দিতে চাই যে আমাদের ভারতের সংবিধান কিন্তু অনুকরণ করে করা হয়নি, অনুসরণ করে করা হয়েছে। তো এটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে একটা দেশের সংবিধান যখন তৈরি হয়, তার অতীতের যে সংবিধান যেগুলো অলরেডি এক্সিস্ট হয়েছে তার দ্বারা অবশ্যই ইন্সপায়ার হবে। এবং তোমরা জানো আমাদের ভারতের সংবিধান তৈরির ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে সব থেকে বেশি সোর্স হিসেবে ফলো করা হয়। এবং এটা করার কারণ কি, আমরা ব্রিটিশ পিরিয়ডে প্রায় 200 বছর রুল হয়েছিলাম, এবং সেই সময় সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ আইন ছিল সেটাই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এবং তারপরে তার থেকে ভারতের সংবিধান তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই ভারতের সংবিধান যে এই তার অতীতের সংবিধানের দ্বারা ইন্সপায়ার হবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। তো সেটা এখানে বলা হয়েছে ইউকে, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, এরকম বিভিন্ন দেশ থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি, এসএলএসটি পরীক্ষার জন্য কিন্তু এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট। কনসেপ্ট গুলো শুধু পড়ার বিষয়, এখানে কিন্তু কোনো বোঝার তো কিছু নেই কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে। যেমন পার্লামেন্টারি সিস্টেমের কনসেপ্ট আমরা ইউকে থেকে নিয়েছি, বা আমরা ভারতবর্ষের যে জুডিশিয়ারি যে জাজদের বিষয়পত্র সেগুলো সব ইউএসএ থেকে নিয়েছি। কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়কে আমরা কানাডা থেকে নিয়েছি। আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কনসেপ্ট আয়ারল্যান্ড থেকে নিয়েছি। আমরা কনকারেন্ট লিস্টের কনসেপ্ট অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, বা জয়েন্ট সেশন অফ পার্লামেন্ট আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে মেন যে স্ট্রাকচার সেটা গ্রহণ করেছি। তো এইভাবে আমাদের ভারতের সংবিধানে কিন্তু একাধিক সোর্স তৈরি হয়েছে, যাকে আমরা ব্যাগ অফ বরোইংস বলে ইন্ডিকেট করছি। তৃতীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ফিচার বলা হয় সুই জেনারিস, দ্য ফিচার ইটসেলফ নোন অ্যাজ সুই জেনারিস। একে সুই জেনারিস ফিচার বলা হয়, তার কারণ এই ফিচারটা কিন্তু অন্য কোনো দেশে নেই। ফেডারেল স্ট্রাকচার রয়েছে কিন্তু ফেডারেল বৈশিষ্ট্য সম্পূর্ণ নেই, তার জায়গায় ইউনিটারি বৈশিষ্ট্য চলে এসেছে। আমরা বলি ফেডারেল ফিচার উইথ ইউনিটারি স্পিরিট। এবং এখানে আমরা দেখতে পাই আমাদের ভারতবর্ষে একাধিক দিক দিয়ে আমরা দেখব যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য যেমন বিদ্যমান, তেমন একাধিক দিক থেকে ভারতবর্ষ কিন্তু এককেন্দ্রিক বৈশিষ্ট্য বর্তমান। এই ফেডারেশনের উপর তোমাদের নেক্সট ক্লাসও রয়েছে, তাতে আমরা এটা আরো বেশি ডিটেলসে পড়বো। এখন শুধু এটুকুই জেনে রাখো যে ফেডারেল স্ট্রাকচার থাকা সত্ত্বেও অনেক ফিচার রয়েছে ইউনিটারি, যেমন আমরা একক নাগরিকত্বের কথা বলতে পারি, বা ভারতবর্ষের জুডিশিয়ারি যে সিস্টেমের স্ট্রাকচার সেটার কথা বলতে পারি। এগুলো সব কিন্তু সেন্ট্রালাইজড বা এককেন্দ্রিক দেশের মতো। চলে আসবো নেক্সট বৈশিষ্ট্য, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। আমাদের ভারতের সংবিধানের যে সরকারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা হলো সংসদীয় শাসন ব্যবস্থা। এই সংসদীয় শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক। একটি দেশে গণতন্ত্র এস্টাবলিশ করার জন্য দুটো মেকানিজম থাকতে পারে, আইদার ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। আমাদের ভারতবর্ষে ডিরেক্ট ডেমোক্রেসি না ফলো হয়ে ইনডিরেক্ট ডেমোক্রেসি ফলো হয়েছে। আর এই ইনডিরেক্ট ডেমোক্রেসি কোন একটা দেশে ফলো করতে গেলে আইদার পার্লামেন্টারি সিস্টেম লাগে অথবা প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আমরা ভারতবর্ষে যেহেতু ব্রিটিশদের দ্বারা পার্লামেন্টারি সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছিলাম, তো অবশ্যই আমরা কিন্তু ভারতবর্ষের জন্য এই পার্লামেন্টারি সিস্টেমটাকে গ্রহণ করেছি। এবং এই জন্য আমাদের ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেমে আমরা দেখবো ওয়েস্টমিনস্টার মডেল। ওয়েস্টমিনস্টার মানে ব্রিটেনের যে পার্লামেন্ট সেটা ওয়েস্টমিনস্টার শহরে রয়েছে। তো এই জন্য ব্রিটেনের পার্লামেন্টারি সিস্টেমকে ওয়েস্টমিনস্টার মডেল বলে ইন্ডিকেট করা হয়। এবং আমরা যেহেতু সেটাকে ফলো করেছি তাই বলা হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ফলো ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট, অর্থাৎ পার্লামেন্টারি সিস্টেম। এখন ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেনের থেকে কোথায় ফারাক? ভারতবর্ষের পার্লামেন্টারি সিস্টেম ব্রিটেনের থেকে এখানেই ফারাক যে ব্রিটেন কিন্তু কোনো স্তর ফলো করে না। ব্রিটেনে একটাই পার্লামেন্টারি সিস্টেম যেটা গোটা কান্ট্রিতে আছে। আমাদের ভারতবর্ষে পার্লামেন্টারি সিস্টেম টপ টু বটম রয়েছে, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এট দ্য সেন্ট্রাল লেভেল, টপ লেভেলে, তারপরে মিডিল লেভেলে হচ্ছে স্টেট লেভেলে স্টেট গভর্নমেন্ট, আর লোয়েস্ট লেভেলে পঞ্চায়েত আর মিউনিসিপ্যাল সিস্টেম অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্টের ক্ষেত্রেও এই পার্লামেন্টারি সিস্টেম ফলো হয়, যাকে আমরা কালেকটিভ রেসপন্সিবিলিটি বা আমরা ক্লোজ রিলেশন বিটুইন লেজিসলেচার এন্ড এক্সিকিউটিভ এই বলে ইন্ডিকেট করতে পারি। সো এগুলো হচ্ছে আমাদের পার্লামেন্টারি সিস্টেমের বৈশিষ্ট্য, যেখানে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দুটো প্রশাসনিক প্রধান থাকেন। এখানে নমিনাল রোল প্লে করেন প্রেসিডেন্ট, ওখানে আবার রিয়েল রোল প্লে করছেন দেশের প্রধানমন্ত্রী। চলে আসবো নেক্সট বৈশিষ্ট্য, পার্লামেন্টারি সিস্টেমের পরে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, দ্যাট ইজ জুডিশিয়ারি। তোমরা জানো নিশ্চয়ই আমাদের ভারতবর্ষের জুডিশিয়ারিটা পুরোপুরি সেন্ট্রালাইজড।
সেখানে সুপ্রিম কোর্ট একদম টপ মোস্ট কোর্ট, তার নিচে রয়েছে 25টি হাইকোর্ট এবং তার নিচে রয়েছে সাবঅর্ডিনেট কোর্টগুলো, যার টপ মোস্ট কোর্ট হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট। তো এই যে পিরামিডের মতো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, এই স্ট্রাকচারটা কিন্তু পুরোপুরি সেন্ট্রালাইজ জুডিশিয়ারি সিস্টেম বা কেন্দ্রীভূত বিচার ব্যবস্থাকে ইন্ডিকেট করছে। এবং ভারতবর্ষের এই কেন্দ্রীভূত বিচার ব্যবস্থা কিন্তু ব্রিটিশ পিরিয়ড থেকে ছিল এবং পরবর্তীকালে এটাকেই কন্টিনিউ করা হয়েছে। আজও আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ কোর্ট হচ্ছে ভারতের সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত বলে তাকে আমরা ইন্ডিকেট করতে পারি। এবং প্রত্যেকটা কোর্ট এই সুপ্রিম কোর্টের আজ্ঞাবহ, এই সুপ্রিম কোর্টের নেতৃত্বে কিন্তু পরিচালিত হয়। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার, দেখতেই পাচ্ছ। সুপ্রিম কোর্ট এট দ্য টপ লেভেল, অ্যাপেক্স কোর্ট বলা হয় কান্ট্রি, হাই কোর্ট এট দ্য মিডল লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল, দ্যাট ইজ অ্যাপেক্স কোর্ট, অ্যাপেক্স লেভেল অফ দ্য স্টেট। আর ডিস্ট্রিক্ট কোর্ট অ্যান্ড সাবঅর্ডিনেট কোর্ট, এটা হচ্ছে লোয়াস্ট কোর্ট। আমাদের ভারতবর্ষের সিভিল অ্যান্ড ক্রিমিনাল ম্যাটার গুলোকে দেখার জন্য ডিফারেন্ট কোর্ট থাকে। সিভিল কোর্ট থাকে আলাদা, ক্রিমিনাল কোর্ট থাকে আলাদা, ফ্যামিলি কোর্ট থাকতে পারে রিলেশন সংক্রান্ত বিষয়কে সেটেলমেন্ট করার জন্য, এছাড়া লোক আদালত থাকতে পারে। এগুলো সব কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেলে থাকবে, অর্থাৎ হাইকোর্টের নিচে থাকবে। অর্থাৎ এখানে নিম্নতম কোর্টে কোন রকম যদি কোনো অর্ডার করে ঊর্ধ্বতন কোর্ট, তাকে কিন্তু সেটা শুনতে হয়। এভাবে পিরামিডের মতো টপ টু বটম পুরোটাই সুপ্রিম কোর্টের দ্বারা কন্ট্রোল। সো এটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি সিস্টেম। সো দ্যাটস ওয়াই উই সে কি ইন্ডিয়া হ্যাজ ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি বা ইন্ডিপেন্ডেন্ট, যেখানে এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ থেকে তাকে কোনো রকম ভাবে নিয়ন্ত্রণ করে না। তাহলে শুধুমাত্র ইন্টিগ্রেটেড নয়, সেই সঙ্গে ভারতবর্ষের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন এবং এই স্বাধীনতার মধ্যে কোনো রকম হস্তক্ষেপ হয় না। না সেখানে লেজিসলেটিভ সেক্টর হস্তক্ষেপ করে, না সেখানে এক্সিকিউটিভ সেক্টর কোনো রকম হস্তক্ষেপ করে, পুরোটাই কিন্তু সেন্ট্রালাইজড হয়ে পরিচালিত হয়। চলে আসবো 6 নম্বর বৈশিষ্ট্য, বলছে ফান্ডামেন্টাল রাইটের এক্সিস্টেন্স। খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে সেখানে মৌলিক অধিকার যে থাকবে এটা বলাই বাহুল্য। এবং আমাদের সংবিধানে 6 রকমের মৌলিক অধিকারকে মান্যতা দেওয়া হয়েছে। আমরা দেখবো আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে রয়েছে রাইট টু ইকুয়ালিটি, রয়েছে রাইট টু ফ্রিডম, সাম্যের অধিকার, রয়েছে স্বাধীনতার অধিকার, রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, রয়েছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, রয়েছে শিক্ষা এবং সংস্কৃতির অধিকার শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য, আর রয়েছে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই প্রত্যেকটা অধিকারই কিন্তু আমাদের মৌলিক অধিকারের প্রধান দিক। এবং সব থেকে বড় কথা, আমাদের এই মৌলিক অধিকারগুলো কিন্তু ইউএস এর আমেরিকার বিল অফ রাইটস এর দ্বারা ইন্সপায়ার্ড। ওখানে বিল অফ রাইটস এর যে বিষয় ছিল সেই ডকুমেন্টটা কিন্তু আমাদের ভারতবর্ষের মৌলিক অধিকার তৈরির ক্ষেত্রে হেল্প করে। এছাড়াও ইউনাইটেড নেশনের যে ডিক্লারেশন অন হিউম্যান রাইটস, ওটাও কিন্তু ভারতের ফেডারেল বা ফান্ডামেন্টাল রাইটস এর ফিচার নিয়ে আসতে হেল্প করেছে। চলে আসবো নেক্সট ওয়ান, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আনাদার ইম্পর্টেন্ট পার্ট। নির্দেশমূলক নীতি বলা হয় আমাদের রাষ্ট্র পরিচালনার। পার্ট 4 এর মধ্যে এটা দেওয়া আছে। খুব সঠিকভাবে আমাদের দেশের শাসন ব্যবস্থা কি করে পরিচালিত হবে তার গাইডলাইন টেনে দেওয়া হয়েছে। কি কি নীতি ফলো করবে সরকার সেটা বলে দেওয়া হয়েছে এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির পার্ট 4 এর মধ্যে। এই পার্ট 4 এর 36 থেকে 51 আর্টিকেলের মধ্যে এটা ডিটেলসে দেওয়া আছে। তাহলে এখানে ডিপিএসপির কতগুলো ডিভিশন আমরা দেখবো, 3 রকমের প্রিন্সিপালস এখানে ভাগ করা হয়েছে। লেজিসলেটিভ প্রিন্সিপাল কিছু রয়েছে, কিছু আছে যেগুলো সোশ্যালিস্ট প্রিন্সিপাল আমরা বলছি, কিছু আছে গান্ধীয়ান প্রিন্সিপালস, আর কিছু আছে লিবারাল প্রিন্সিপালস। এই 3 রকমের প্রিন্সিপালস নিয়েই ভারতবর্ষের এই ডাইরেক্টিভ প্রিন্সিপালস গুলো যুক্ত হয়েছে সংবিধানে। এরপরে আমরা চলে আসবো ডাইরেক্টিভ প্রিন্সিপালের পাশাপাশি আমাদের সংবিধানে কিছু মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি। এই ডিউটি মূল সংবিধানে ছিল না। 1976 সালে ভারতের সংবিধান সংশোধন করে এই 10টি ডিউটি প্রথমে যুক্ত হয়, পরবর্তীকালে 86তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে আরো একটি। এভাবে মোট আমাদের ভারতবর্ষের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। এই মৌলিক কর্তব্যগুলো দেশের নাগরিকদের জন্য আবশ্যিক করণীয় বা আবশ্যিক পালনীয় ডিউটি। চলে আসবো নেক্সট ওয়ান, সিঙ্গেল সিটিজেনশিপ। খুব ইম্পর্টেন্ট আরেকটি বৈশিষ্ট্য আমাদের ভারতবর্ষে। আমি বলছিলাম যে কিছু আছে যেগুলো হচ্ছে ভারতবর্ষের এককেন্দ্রিক বৈশিষ্ট্য, বা ভারতবর্ষ যে একটা পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় তার প্রমাণ, এবং তার মধ্যে অন্যতম প্রমাণ হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। আমাদের ভারতবর্ষে ইউএসএ বা আদর্শ ফেডারেল কান্ট্রির মতো আঞ্চলিক কোনো নাগরিকত্ব নেই। পুরো দেশের একটাই নাগরিকত্ব, দ্যাট ইজ ইন্ডিয়ান সিটিজেনশিপ। এবং এটাই ভারতবর্ষের এক নাগরিকত্বকে ইন্ডিকেট করে। এই এক নাগরিকত্বের কনসেপ্ট ব্রিটিশ পিরিয়ডে 1937 সালের প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়। এবং আজকে দিনে আমাদের ভারতবর্ষের পার্ট 2 আর্টিকেল 5 to 11 এবং নাগরিকত্ব আইন সংক্রান্ত যে 1955 সালের যে অ্যাক্ট আছে এর দ্বারাই কিন্তু ইন্সপায়ার্ড বা এর দ্বারাই পরিচালিত হয়। চলে আসবো সেকুলার স্টেট, অ্যানাদার ইম্পর্টেন্ট ফিচার। সেকুলার স্টেট দু রকমের হতে পারে, নেগেটিভ বা পজিটিভ। আমাদের ভারতবর্ষে আমরা জানি সেকুলার
যে কনসেপ্ট সেটাকে ফলো করা হয়েছে, সেগুলোর কনসেপ্টটাকে পুরোপুরি পজিটিভ ওয়েতে ফলো করা হয়েছে। কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মাবেগকে কোনো রকম সমস্যা না সৃষ্টি করে এটা পুরোপুরি নিজের মতো করে স্বেচ্ছায় বা বলতে পারি স্বাধীনভাবে তার ধর্ম সংক্রান্ত অ্যাক্টিভিটি গুলো করে, এবং সরকার এখানে কোনো রকম ধর্মীয় বিষয়ে কোনো রকম ইনস্ট্রাকশন বা কোনো রকম ইন্টারফিয়ারেন্স করে না। তার মানে ভারতবর্ষ ইতিবাচক অর্থে আমাদের ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেছে এবং আমাদের সংবিধান সেটাকেই মান্যতা দেয়। নেক্সট ফিচারে চলে আসবো আমরা। নেক্সট ফিচার হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। দেখো, প্রত্যেকটা দেশের নাগরিকদের ভোটাধিকার থাকে, আমাদের ভারতবর্ষের নাগরিকদেরও রয়েছে স্বাভাবিকভাবে। এই ভোটাধিকারের অর্থ ভারতবর্ষের নির্দিষ্ট কিছু সাধারণ নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেয়, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধির মেজরিটির উপর বেস করে দেশের বা সেই অঞ্চলের যিনি রিপ্রেজেন্টেটিভ রয়েছেন সেই রিপ্রেজেন্টেটিভদের ভোটে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকার তৈরি হয়। তো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আমরা দেখবো ইউনিভার্সাল এই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কনসেপ্ট, এটা কিন্তু প্রত্যেকটা মোটামুটি কম বেশি প্রত্যেকটা রাষ্ট্রই ফলো করে। এই ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের উপর বেস করে কিন্তু আমাদের সংবিধানের 326 নম্বর ধারায় রাইট টু ভোটের প্রভিশন অ্যাড করা হয়েছে। 18 বছর বয়স্ক প্রত্যেকটা ভারতীয় এই মুহূর্তে ইন্ডিয়ান, তবে 21 বছর ছিল, সেটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, করে 18 বছর ভোটাধিকারের বয়স করা হয়েছে। 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা চেঞ্জ হয়েছে 1989 থেকে। চলে আসবো 11 নম্বর পয়েন্ট, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির কথা আমি বললাম। এরপরে আমরা 12 নম্বর পয়েন্টে ঢুকবো। অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর। আচ্ছা, এমার্জেন্সি প্রভিশন। এমার্জেন্সি প্রভিশন কি? আমাদের ভারতবর্ষের প্রয়োজনে সরকার কি করতে পারে? এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে। সো এমার্জেন্সি ডিক্লেয়ার করার 3টে গুরুত্বপূর্ণ আর্টিকেল রয়েছে আমাদের সংবিধানে। একটা হচ্ছে আর্টিকেল 352, একটা হচ্ছে আর্টিকেল 356, আর একটা হচ্ছে আর্টিকেল 360। এই 3টে আর্টিকেলের থ্রু দিয়ে ভারতবর্ষে কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করা যায়। তাহলে সেটা এখানে প্রভিশন যুক্ত করা হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 352, স্টেট এমার্জেন্সি আন্ডার আর্টিকেল 356 and 360 ইজ ফর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এখানে লক্ষণীয় বিষয় 365 ধারার মধ্যেও এই প্রভিশনকে যুক্ত করা হয়েছে, অর্থাৎ স্টেট এমার্জেন্সি শুধুমাত্র 356 নয়, 365 নম্বর ধারা অনুসারেও রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এমার্জেন্সি প্রভিশনের পরে আমরা ফোকাস করব অ্যামেন্ডমেন্ট। প্রত্যেকটা দেশের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা দেখব রাজ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। দ্য কনস্টিটিউশন প্রোভাইডস আ ফ্লেক্সিবল এন্ড রিজিড অ্যামেন্ডমেন্ট প্রসেস। এবং সংবিধান সংশোধনের এই পদ্ধতিতে আমরা দেখব স্টেটের গুরুত্বপূর্ণ ভাগ অংশগ্রহণ থাকবে। স্টেটস ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন হিয়ার। তাহলে আমাদের ভারতবর্ষে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যে পদ্ধতি আছে, কি পদ্ধতি আছে? দুটো ক্লজ আছে 368, একটা ক্লজ 1 আর একটা ক্লজ 2। 368 ক্লজ 1 বলে যে স্পেশাল মেজরিটির মাধ্যমে মৌলিক অধিকারের মতো বিষয়গুলোকে অ্যামেন্ড করা উচিত, আর 368 ক্লজ 2 বলে যে কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্র বৈশিষ্ট্য, এগুলোকে পরিবর্তন করতে গেলে এই দ্বিতীয় পদ্ধতি ফলো করতে হবে বা স্পেশাল মেজরিটি উইথ দি রেটিফিকেশন অফ স্টেটস ফলো করতে হবে। সো এইভাবে আমাদের ভারতবর্ষে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে এবং ডিরেক্টলি কোন রকম সাংবিধানিক প্রভিশনকে পরিবর্তন করা প্রভিশন সেটাও বলে দেওয়া হয়েছে 368 নম্বর ফলো করে করতে পারবে। তাহলে আমাদের ভারতবর্ষে স্পেশাল প্রভিশন রয়েছে আমরা জানি বিশেষ কিছু শ্রেণীর জন্য। এটা আমাদের স্পেশাল প্রভিশন গুলো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের সঙ্গে রিলেটেড। স্পেশাল প্রভিশন ফর মাইনরিটি, এসসি, এসটি এন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস। বলছে দ্য কনস্টিটিউশন প্রোভাইডস প্রোটেক্টিভ প্রভিশনস টু এনশিওর কোয়ালিটি এন্ড জাস্টিস ফর ভালনারেবল গ্রুপস। তারা খুব, আমরা দেখবো তাদের যে স্পেশাল প্রভিশন রয়েছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য, এরা যে মেন বেনিফিশিয়ারি, তো এদের এই প্রভিশন গুলোকে বাস্তবায়িত করার জন্য কি করছে? সরকার সুরক্ষা প্রদান করছে বা সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। এরপর আমরা চলে আসবো বাইক্যামেরাল লেজিসলেচার। দেখতেই পাচ্ছ এখানে একটা হাউস মানে ইউনিক্যামেরাল, দুটো হাউস থাকা মানে বাইক্যামেরাল। তাহলে আমাদের ভারতবর্ষের যে লেজিসলেচার রয়েছে সেন্ট্রাল, সেটা কিরকম? বাইক্যামেরাল। So bicameral legislature at the center, this is an important
feature of Indian Constitution. The Indian Parliament has two houses, that is Lok Sabha and Rajya Sabha. One is Lok Sabha, another is Rajya Sabha. And this side is single house এর legislature. চায়নাতে দেখতে পাওয়া যাবে। চায়নাতে তোমরা জানো যে ডিরেক্টলি কোনো সরকার প্রত্যেকটা ক্ষেত্রে কন্ট্রোল করে রাখে, তো সেভাবেই বলতে পারো যেটাকে কন্ট্রোল করে রেখেছে। আর নেক্সট হচ্ছে কেন্দ্রীয় সংসদের পরে আমরা চলে আসবো পরের বৈশিষ্ট্য, মাল্টি পার্টি সিস্টেম। খুব ইম্পর্টেন্ট, মাল্টি পার্টি সিস্টেমটা বোঝার জন্য একটুখানি আমাদের পার্টি সিস্টেমটা সম্পর্কে জানতে হবে, ক্লাসিফিকেশন। পার্টি সিস্টেম সিঙ্গেল হতে পারে, গোটা দেশে একটাই সেন্ট্রাল পলিটিক্যাল পার্টি রয়েছে যা গোটা দেশের কাছে পপুলার। বাই পার্টি বলতে দুটো মেন পলিটিক্যাল পার্টি যা গোটা দেশে পপুলার। আর মাল্টি পার্টি মানে দুটোর বেশি পলিটিক্যাল পার্টি গোটা দেশে পপুলার। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে 6টি ন্যাশনাল পার্টি রয়েছে। এই ন্যাশনাল পার্টিগুলো আঞ্চলিক এবং কেন্দ্র সব জায়গাতেই কিন্তু সমানভাবে পপুলার, এবং এই জন্য আমাদের ভারতবর্ষের পার্টি সিস্টেমকে আমরা কি বলবো, মাল্টি পার্টি সিস্টেম বলবো। মাল্টি পার্টি সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখবো ডিফারেন্স, মাল্টি পার্টি সিস্টেমের ক্ষেত্রে পুরো যে পার্টি সিস্টেমটা রয়েছে সেটা জেনে নিয়ে তবে আমাদের পার্টি সিস্টেম জানতে হবে। আমাদের পুরো পার্টি সিস্টেমটাকে আমাদের সহজে ফাইন্ড আউট করতে গেলে আমরা কি করব, আমাদের জাতীয় দলগুলো কোনগুলো রয়েছে ওটাকে আইডেন্টিফাই করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছ জনতা পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে, সিপিআইএম মার্কসিস্ট কেরালা সিপিআইএম রয়েছে, সিপিআইএম রয়েছে, বিএসপি বহুজন সমাজ পার্টি, আর রয়েছে এনপিপি, রয়েছে আম আদমি পার্টি। এই এনপিপি আম আদমি পার্টি এগুলো সব কিন্তু এই মুহূর্তে অত্যন্ত অ্যাক্টিভ পলিটিক্যাল পার্টি ইন ইন্ডিয়া। এখানে দেওয়া আছে কোন বছরে এরা স্বীকৃতি লাভ করেছে, জাতীয় দলের স্বীকৃতি লাভ কত সালে করেছে। যদিও আম আদমি পার্টি একদম রিসেন্ট, বাকি তৃণমূল কংগ্রেস আগে স্টেট পার্টির তকমা পেত, এখন আর স্টেট পার্টির তকমা পায় না। লেখা আছে ইন এপ্রিল 2025 দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রিভোক দ্য ন্যাশনাল পার্টি স্টেটাস অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ন্যাশনালাইজ কংগ্রেস পার্টি এনসিপি শরদ পাওয়ারের দল, and comments are basically related in here। বিশেষ করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে ভূমিকা বা ন্যাশনাল কংগ্রেস পার্টি এদেরকে কিন্তু জাতীয় পার্টির যে তকমা সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে কোন কোন দলে জাতীয় তকমা চলে গেছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, আর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই। এখানে সেগুলো লেখা আছে, কোন ইয়ারের স্ট্যাটাস পেয়েছে সেটা বলা আছে, আর কবে ফরমেশন সেটা তোমরা জানো, কোন ডেটে এগুলো ফরমেশন করেছে। যেমন জাতীয় দল হলে ফরমেশন করছে কবে, 1985-এ। চলে আসবো নেক্সট ওয়ান। সো আমরা কয়েকটা মডেল কোশ্চেন দেখে নেবো এই যে টপিকটা আমরা এখন ডিসকাস করলাম এর উপরেই। প্রথমত ইন্ডিয়া হ্যাজ বলে অপশন দেওয়া আছে, পার্লামেন্টারি সিস্টেম মানে সংসদীয় ব্যবস্থা, নাকি রিপাবলিকান সিস্টেম মানে প্রজাতান্ত্রিক ব্যবস্থা, নাকি কোয়াসি ফেডারেল সিস্টেম আধা যুক্তরাষ্ট্রের ব্যবস্থা, নাকি অল অফ দিস সবগুলোই। সো অবশ্যই ইন্ডিয়াতে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে, আমরা জানি, রয়েছে রিপাবলিকান সিস্টেম, রয়েছে ফেডারেল সিস্টেম। সো তার মানে সবগুলোই রাইট, সবগুলো এখানে ঠিক আছে, সবগুলোই হচ্ছে ইন্ডিয়ার বৈশিষ্ট্য। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যের উপর নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া হ্যাজ ডিরেক্ট ডেমোক্রেসি, মোনার্কি অ্যান্ড ডেমোক্রেসি, নাকি ইনডিরেক্ট ডেমোক্রেসি, নাকি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। সো presidential democracy. So right answer should be direct democracy আমাদের ইন্ডিয়াতে নেই, সো ইনডিরেক্ট ডেমোক্রেসি রয়েছে ইন্ডিয়াতে। রাইট আনসার শুড বি ইনডিরেক্ট ডেমোক্রেসি। পরোক্ষ গণতন্ত্র ব্যবস্থা কিভাবে রয়েছে ইন্ডিয়াতে, সংসদীয় ব্যবস্থার মাধ্যমে, সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে। ওকে, ইনডিরেক্ট ডেমোক্রেসি সংসদীয় ব্যবস্থার মধ্য দিয়ে ইন্ডিয়াতে কার্যকরী হয়েছে। নেক্সট চলে আসবো আমরা পরের প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং নোন অ্যাজ দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় কাকে। দেখো এখানে আইন বিভাগ রয়েছে, প্রথমে রয়েছে বিচার বিভাগ, রয়েছে শাসন বিভাগ, রয়েছে মিডিয়া, আর রয়েছে ব্যুরোক্রেটস মানে হচ্ছে আইন শাসন বিভাগের অংশ। আমাদের ভারতবর্ষে কিন্তু একমাত্র মিডিয়া হচ্ছে এই সুযোগ পায় যেখানে তাকে কি হচ্ছে ডেমোক্রেসির ফোর্থ পিলার বলা হচ্ছে। সো মিডিয়া ইজ ওয়ান অফ দেম অফ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি হিসেবে ইন্ডিকেটেড।
নেক্সট ওয়ানে আমরা চলে আসবো পরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ইজ আ কারেক্ট পেয়ার, এর মধ্যে কোন জোড়াটি সঠিক। অপশন আছে লেজিসলেচার আইন বিভাগ, রয়েছে এক্সিকিউটিভ প্রশাসন, রয়েছে জুডিশিয়ারি বিচার বিভাগ, রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন শাসন বিভাগীয়। সো দ্য মেন ফাংশন ইজ টু ক্যারি আউট দ্য ল, এটা হচ্ছে লেজিসলেটিভের কাজ। দ্য জেনারেল ফাংশন ইজ টু মেক লজ, তাহলে আইন তৈরি করা। জুডিশিয়ারি interpret the laws, another important matter, and the administration to amend the constitution. So এগুলো হচ্ছে সেই নির্দিষ্ট ইন্ডিকেশন যার মাধ্যমে বোঝা যায় যে ইন্ডিয়া হচ্ছে as a right judiciary who can interpret the laws. ওকে, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম। পরের প্রশ্নে চলে আসি আমরা, হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইক্যামেরাল লেজিসলেচার। এক্ষুনি আমরা বুঝলাম লাস্টেই, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বাইক্যামেরাল লেজিসলেচার মানে হচ্ছে টু চেম্বার, দুটো হাউস সমন্বিত লেজিসলেচারকে আমাদের এখানে কিন্তু বাইক্যামেরাল লেজিসলেচার বলা হয়। আর কি রয়েছে, এরপরে আমরা যেটা টোটাল ডিসকাস করলাম অর্থাৎ সংবিধান, সেই সঙ্গে সংবিধানের প্রকারভেদ, সংবিধানের সঙ্গে অন্যান্য বিভিন্ন বিষয়ের ফারাক, সেটার উপরে ওয়ান লাইনার একটা দেওয়া আছে যেগুলো মনে রাখতে হবেই, যেগুলোতে এক্সামে কোশ্চেন দেবে। প্রথমত সংবিধান মূলত দেশের সর্বোচ্চ এবং মৌলিক আইন বলা হয় এটাকে, এবং এটা ইমার্জেন্সির সময় প্রয়োজনও লাগে, যদি দেশে কোনো সমস্যা হয় সেই সময় আমাদের এগুলো প্রয়োজন লাগে। নেক্সট হচ্ছে চলে আসবো, সংবিধান হলো লিখিত আর সর্বোচ্চ আইন, রীতি রাজনৈতিক অথচ অলিখিত। তাহলে কোনো কোনো সংবিধানকে আমরা লিখিত দেখতে পাই, কোনো কোনো সংবিধানকে অলিখিত দেখতে পাই, এবং এগুলো সংবিধান কিরকম হবে সেটা নির্ভর করে দেশের স্ট্রাকচারের ওপর। তো অবভিয়াসলি তার উপর বেস করে এটা কিন্তু ডিফাইন করে দেওয়া হয়, এবং যদি কখনো সংবিধানের সঙ্গে আইনের কোনো ক্ল্যাশ হয় তাহলে সংবিধান কার্যকরী থাকবে, আইন বাতিল হবে। রীতি রাজনৈতিক, কিন্তু প্রথা সামাজিক। আমরা একটু আগে দেখছিলাম যে কাস্টমগুলো হচ্ছে সামাজিক ম্যাটার, আর রীতিগুলো হচ্ছে গোটা প্রশাসনিক বিষয়, যেটা হচ্ছে বাধ্যতামূলক নয়। তাহলে এখানে আমরা ইন্ডিকেট করতে পারছি যে আইনের ক্ষেত্রে আইনি স্বীকৃতি থাকবে, রীতি নেওয়াজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আইনি স্বীকৃতি থাকে না। নেক্সট, সংবিধান আইনের উৎস, কিন্তু আইন সংবিধানের অধীন। তাহলে আইনগুলোকে সংবিধানের অধীন করা হয়েছে এবং আইনকে সর্বোচ্চ রাখা হয়েছে, কারণ সেটা সংবিধান। এবং লিখিত সংবিধান লিখিতভাবে লিপিবদ্ধ, যেমন ভারত, আমেরিকা এগুলোতে রয়েছে। অলিখিত সংবিধানের এক্সাম্পল ঐতিহ্য, রীতি, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমেরিকাতে ডিফারেন্ট রয়েছে। এবার চলে আসবো, এরপরে আমরা চলে আসবো আমাদের রীতি এবং সেগুলো হচ্ছে আমাদের সংবিধানের আবশ্যিক অংশ নয়, এগুলো হচ্ছে রীতি রেওয়াজ ফলো করার প্রয়োজন হয়, কখনো কখনো কোনোটা ফলো নাও করতে পারে, কারণ এগুলোর কোনো সাংবিধানিক স্বীকৃতি থাকে না। এবং সংবিধানের উৎস হিসেবে আমরা দেখেছি যে বিভিন্ন উৎস রয়েছে আমাদের ভারতের সংবিধান, বিভিন্ন দেশের সংবিধান রয়েছে। সর্বোপরি ভারত শাসন আইন 1935 রয়েছে। লিখিত সংবিধান লিপিবদ্ধভাবে লিখিত থাকে আমেরিকা বা ভারতের মতো, এবং অলিখিত সংবিধান ঐতিহ্য রীতিনীতির উপর নির্ভর করে থাকে, তো এটা যুক্তরাজ্য বা ইউকের মতো। কঠোর সংবিধান পরিবর্তন বা সংবিধান সুপরিবর্তন, যেগুলো দুষ্পরিবর্তনের, সেই দুষ্পরিবর্তনের সংবিধান পরিবর্তন করা কঠিন, আর সুপরিবর্তনের সংবিধান সহজে পরিবর্তনযোগ্য, ব্রিটেনের মতো। আর যুক্তরাষ্ট্রের সংবিধানে কেন্দ্র এবং রাজ্যের পৃথক ক্ষমতা দেওয়া থাকে, যেমন ভারতে আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করা থাকে, আমি বলেছি। আর হচ্ছে সংসদীয় শাসনের প্রধানমন্ত্রী শাসনের প্রধান হিসেবে কাজ করবেন, আর রাষ্ট্রপতি শাসনে প্রেসিডেন্ট রাষ্ট্র এবং সরকারের প্রধান হিসেবে কাজ করে, যেমন আমেরিকাতে। এইভাবে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি প্রধান পয়েন্টগুলোকে, যেগুলো না মনে রাখলেই নয়, মনে রাখতেই হবে। সো আশা করছি উড়ান পাঠশালার এই আজকের গ্রুপ বির প্রথম টপিকটা খুব ভালো করে তোমরা বুঝতে পারলে। এটা আমরা আরো ডিটেলসে যখন ফেডারেশন পড়বো, ফেডারেশনের বিষয় জানবো, যখন মৌলিক অধিকার পড়বো তখন মৌলিক অধিকার জানবো। অর্থাৎ এই যে বৈশিষ্ট্যগুলো দেখলাম, এটাই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যেই রয়েছে। অর্থাৎ মৌলিক অধিকার পড়তে হবে, নির্দেশমূলক নীতি পড়তে হবে, রাষ্ট্রপতি পড়তে হবে, উপরাষ্ট্রপতি পড়তে হবে, কেন্দ্রীয় মন্ত্রিসভা পড়তে হবে, রাজ্য মন্ত্রিসভা পড়তে হবে, অ্যামেন্ডমেন্ট পড়তে হবে। তো এইগুলোই আমরা কিন্তু সিলেবাসের মধ্যে পাবো। তো খুব ভালো করে এটাকে রিভিশন দাও, যেরকম করে রিভিশন দেওয়া শিখিয়েছি, এবং রিভিশনের সঙ্গে সঙ্গে একটা খাতা রাখো যার মধ্যে নোট ডাউন করতে থাকবে। তাহলে রিভিশনটাও আর একটা ছোট খাতার মধ্যে লেখা থাকবে, এবং সেটা কিন্তু আরো বেশি করে লং টার্ম মেমোরি প্রোভাইড করবে তোমাকে। সো দেখা হচ্ছে নতুন ক্লাসে, নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য সবাই সঙ্গে থেকো।